আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে সবচেয়ে স্পর্শকাতর আলোচনার বিষয় যেটি তা হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে কথিত মানবিক করিডোর দেওয়ার যে ইস্যুটি, এবং এই ইস্যুতে মিথ্যা আসলে কে বলছেন সেই প্রশ্ন এখন এই মুহূর্তে উঠে এসেছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন নাকি প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম? এবং এই যে কথিত মানবিক করিডোর, এই করিডোর নিয়ে মানুষের মধ্যে যে তীব্র সন্দেহ এবং আশঙ্কার সৃষ্টি হয়েছে, তাও মূলত কাজ করছে সরকারের বিভিন্ন পর্যায়ে রহস্যজনক কর্মকাণ্ড, যার সবশেষ উদাহরণ মিস্টার শফিকুল আলমের বক্তব্য। দুদিন আগে যেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি। বার্তা সংস্থা ইউএনবিকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলছেন এখনও রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি, যথাসময়ে এই বিষয়ে দেশের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। ইউএনবির এই সাক্ষাৎকারটি তিনি আবার তার নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন। বেশ ভালো কথা। অথচ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গত 2 দিন আগে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে কী বলেছিলেন, তার বক্তব্যটুকু আবারও হুবহু আপনাদের সামনে তুলে ধরছি, একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তিনি বলছেন যে এতটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এতে সম্মত, কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক সহায়তা সরবরাহের পণ্য সেখান দিয়ে যাবে, কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে, সেই বিস্তারিততে আমি যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। এই শর্তের বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছিলাম যে গোপন সেই শর্তগুলো কী। বর্তমান অন্তর্বর্তী সরকারকে দীর্ঘস্থায়ী মেয়াদে টিকিয়ে রাখার সাপোর্ট যুক্তরাষ্ট্র করে যাবে, সেজন্যই আমরা শর্তগুলো ডিসক্লোজ করার দাবি জানাচ্ছিলাম। যাই হোক, এখন তাহলে আমরা কার কথা বিশ্বাস করব? প্রথমত, আমি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনি এবং জানি, তাতে নিশ্চয়ই এটি সবারই কথা যে এই বিষয়ে কথা বলার মতন সবচেয়ে বেশি কনসার্ন ব্যক্তি পররাষ্ট্র উপদেষ্টা নিজে, এবং যিনি এই বিষয়ে যথাযথভাবে তথ্য তুলে ধরতে পারেন। দ্বিতীয়ত, তিনি নিজেই একজন অভিজ্ঞ কূটনীতিক এবং সাবেক পররাষ্ট্র সচিব। তৃতীয়ত, তিনি কথা বলেন খুব মেপে এবং মার্জিতভাবে, এবং রিয়েলিটির মধ্য থেকে তিনি কথা বলার চেষ্টা করেন। কোনো ধরনের হাইপোথেটিক্যাল কথা তিনি কখনো বলেন না, আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু জানি। আর শফিক সাহেব এ পর্যন্ত যা বলেছেন তার অসংখ্য বিষয় মিথ্যা প্রমাণিত হয়েছে। তার কথাবার্তায় সাধারণ মানুষ বিরক্ত, এবং সাম্প্রতিক সময়ে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে যে কথাবার্তা হয়েছে, তিনি নিজে তার ফেসবুক পেজে যা তুলে ধরেছেন যা কিছু, এবং গণমাধ্যমের সামনে যা কিছু বলেছেন দুই নেতার মধ্যে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে, তা অনেক ক্ষেত্রে অসত্য প্রমাণিত হয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ উঠেছে। এবং প্রধান উপদেষ্টা আল জাজিরার সঙ্গে যে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে, যে ভারত এতে কর্ণপাত করতে চায়নি, তিনি যা বলা বলে যাবেন শেখ হাসিনা, কিন্তু শফিক সাহেব কী বলেছেন তা নিশ্চয় মনে আছে আপনাদের। এবং পাশাপাশি কাতার সফরের বিষয়ে তিনি যেসব কথাবার্তা গণমাধ্যমের সামনে বলেছেন এবং তার ফেসবুকে বলেছেন, বিভিন্নভাবে বলেছেন, সেগুলো বিভিন্নভাবে অসত্য প্রমাণিত হয়েছে। এর আগে আপনাদের সামনে আমি বলেছি। এখন বিষয় হচ্ছে যে শফিকুল আলম যে বলছেন যে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তবে বাংলাদেশ তাৎপর্যপূর্ণভাবে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত। এই যে সরকারের প্রস্তুতির কথা বললেন, তার কথাবার্তার মধ্য দিয়েই তো প্রমাণিত হচ্ছে যে তিনি কতটা সত্য গোপন করছেন, এবং সরকার যে প্রস্তুত আলোচনা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সে বিষয়টি তো বেরিয়ে আসে। আলোচনা হয়নি বলতে শফিকুল আলম কী বোঝাতে চেয়েছেন? এই যে মার্কিন হাই প্রোফাইল টিম বাংলাদেশ সফর করে গেল,
দুইজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর ছিলেন। আমাদের বুঝতে অসুবিধা হয় যে কী বিষয়ে আলোচনা হয়েছে। তাহলে কি হয়েছে তাদের সঙ্গে যদি এই বিষয়ে আলোচনা না হয়ে থাকে? শফিকুল আলম বলছেন, বাংলাদেশ সবসময় সংকটকালে অন্যান্য দেশকে সহায়তা করেছে, যেমন সম্প্রতি মিয়ানমারের ভূমিকম্পের পর আমরা যে মানবিক সাহায্য পাঠিয়েছি। আমরা এই বিষয়ে উদ্বিগ্ন যে রাখাইনে মানবিক দুর্দশা অব্যাহত থাকলে তা বাংলাদেশে নতুন করে বাস্তুচ্যুত মানুষের রোহিঙ্গাদের ঢল নামার কারণ হতে পারে, যা আমরা আর বহন করতে পারবো না। এই জায়গাটাতে সবচেয়ে বড় কথা হচ্ছে মিয়ানমারের ভূমিকম্পে ত্রাণ পাঠানো আর রাখাইনের উদ্দেশ্যে কথিত মানবিক করিডর দেওয়া, এটা নিশ্চয়ই এক কথা নয়। আর বাংলাদেশে আবারও বাস্তুচ্যুত রোহিঙ্গার ঢল নামবে। ঢল তো সারা বছর নামছে। গত এক বছরে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ঠেকানো যাচ্ছে না কেন? এবং এই অজুহাতটি দিয়েই তো করিডোর দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার, এটিকে ঢাল হিসেবে নিয়ে। এবং তার বিনিময়ে সরকার কী পেতে চাইছে এর আগে নানানভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছে। তিনি বলছেন যে এই ধরনের কিছু হলে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। স্টেক হোল্ডার বলতে তিনি কাদের বোঝাচ্ছেন স্পষ্ট করে বলতে হবে। সাধারণ মানুষের সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং অবশ্যই রাজনৈতিক দলগুলো। তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সরকার অনেক দূর এগিয়েছে, এটি নানানভাবে জানা যাচ্ছে। এবং শফিকুল আলমের বক্তব্য থেকেই তো বোঝা যাচ্ছে যে নীতিগত সিদ্ধান্ত সে শুধুমাত্র নীতিগত শব্দটা উল্লেখ করেনি, তিনি তো বলেছেন প্রস্তুত। তাহলে কোনো ধরনের আলাপ আলোচনা সলা পরামর্শ ছাড়া প্রস্তুত হয়ে গেল সরকার। এই কথাটি কেন আসছে? শফিকুল আলম এই কথাগুলো কেন বললেন? সাক্ষাৎকার কেন দিলেন এই বিষয়ে? যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সাংবাদিকদের সামনে শুধু এতটুকু বললেন, তারপর থেকে যা বোঝার অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে মানুষের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে। সেখানে বিএনপি, জামাত ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি সহ অনেকে প্রতিবাদ জানিয়েছেন, তাদের উদ্বেগ জানিয়েছেন। এবং অবশ্যই এই বিষয়ে সবাই কনসার্ন যে এত বড় একটি ইস্যুতে একটা অনির্বাচিত সরকার কিভাবে সিদ্ধান্ত নিতে যায়। সেই আলোচনা থেকে মানুষের প্রতিবাদ যেন গড়ে উঠতে না পারে, আমার মনে হয় শফিকুল আলম সেটি ধামাচাপা দিতে চেয়েছেন। একেবারে স্পষ্ট আলোচনাটি এখন তুঙ্গে উঠেছে। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের অনেক আগে থেকেই, যেমন আমি আপনাদের সামনে কয়েকটি পর্বে কথা বলেছি এ নিয়ে, এবং পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, একমত পোষণ করেছে, তখনই বিষয়টি অনেক তীব্রভাবে এটি আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য সম্ভবত শফিকুল আলম অসত্য বলেছেন। আর অসত্য আমি বলতে চাই না, তিনি অনেকখানি বুঝিয়ে দিয়েছেন আসলে সরকার কী করতে চাচ্ছে। যাই করুন না কেন, এর পরিণাম যে কতটা ভয়াবহ হবে সেটি দেশের জন্য এবং একই সঙ্গে শফিকুল আলম সাহেবের সরকারের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।